তো প্রবাসী কর্মমুখী টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বাংলাদেশের মধ্যে একটু ডিফারেন্ট টাইপের ট্রেনিং সেন্টার। আমাদের ডিফারেন্সই হলো শুধুমাত্র যে আমরা একটা ছাত্র এখানে ফুল টাইম কাজটা শিখে পাশাপাশি কাজের ফিল্ডে যেয়ে থাকে। তো আমাদের ছাত্ররা প্রতিনিয়ত ছাত্ররা কাজে যাচ্ছে, তো আমরা একটু জেনে নিব যে ওরা কে কি কাজ করছে। তো আমরা বেশি মানুষকে জিজ্ঞেস করবো না। তোমার নাম কি যেন? মোহাম্মদ আরিফ। গত কাজে তুমি কোথায় গেছিলা, কি কাজ করলা? আব্দুল্লাহপুর গেছিলাম, এসির 4টা ফিটিং করছি, খুলছি। আচ্ছা, তুমি? সেম কাজই করছি। তোমরা দুজনে একসাথে একসাথে কাজে গেছি। গেছিলা? কি কি কাজ শিখলা ওখানে? ওইখানে গিয়ে গ্যাস লক শিখছি, তারপর আউটডোর বাধা শিখছি। ওকে। আর তুমি কাজে গেছিলা? কি কাজে গেছিলা, কোথায় গেছিলা? নন পোস্ট ফ্রিজের কাজে গেছিলাম, বিএমভি কার্যালয়, সেখানে। ওইখানে ফ্রিজের কাজে গেছিলা। আর তুমি? আমি 1 নম্বর গেছিলাম বৃহস্পতিবারে, কি কাজ করছিলা? ফিটিং আর এর কি খোলা আর কি। আচ্ছা, খোলা ফিটিং শিখছো। তা আমাদের, তোমরা তো কাজে যাওয়া নাই, তোমাদেরকে ইনশাআল্লাহ পাঠানো হবে। তো আমাদের মেইনলি হলো, আমি এটা একটু বন্ধ করে দিই। আমাদের এই ট্রেনিংটা শুধুমাত্র ক্লাস ভিত্তিক থাকে ব্যাপারটা এরকম না, আমাদের ক্লাসের বাইরেও কিন্তু আমরা ফিল্ডে কাজে পাঠাই, এটা কিন্তু ইতিমধ্যে তোমরা যাও। এবং আমাদের এই কোর্সটা টানা 2 মাস ব্যাপী হলেও একটা ছাত্র যতদিন পর্যন্ত না শিখবে ততদিন পর্যন্ত এখানে থাকার সেই সুযোগটুকু আছে। তো মেইনলি হলো আজকে আমরা আলোচনা করব হলো নন ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটরের বিষয় নিয়ে। আর এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো টাইমার। আমরা এটা অনেকেই টাইমার নামে চিনি, বাট এটা সঠিক নাম হলো ডিফ্রস্ট টাইমার। কি নাম? আবার বলি, টাইমার কিন্তু অনেক ধরনের টাইমার আছে, মেকানিক্যাল টাইমার আছে, ইলেকট্রিক্যাল টাইমার আছে। হ্যাঁ, এখন আমি যদি এটাকে শুধু টাইমার বলি তাহলে কিন্তু এটা হবে না, কারণ এটার নাম কি? এটার নাম হলো ডিফ্রস্ট টাইমার। এই ডিফ্রস্ট টাইমারটার কাজটা কি এগুলো আমরা শিখবো। আর নন ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটরের ভিতরে যে কাঠামো দিকগুলো আছে সেই কাঠামোগুলো আমরা একটু দেখবো, এগুলো নিয়ে আজকে মেইনলি হলো ক্লাস। আজকে ক্লাসটা বেশি দীর্ঘ হবে না, জাস্ট বোঝার জন্য। তারপর তো আমরা প্র্যাকটিক্যালি যাব, প্র্যাকটিক্যালি ক্লাস করব। এখানে প্রত্যেকটা বিষয়কে আলাদা আলাদা করে স্যাররা ভেঙে ভেঙে শিখাবে। তোমাদেরকে যে জিনিসগুলো শেখানো হয় সব খুলে খুলে শেখানো হয় না। গুড। তো নন ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর, যেমন আমরা ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটরের ভিতরে দেখেছি যে আমাদের যে ইভাপোরেটরটা থাকে, এটা চারিদিক দিয়ে কিন্তু কপার টিউব বা অ্যালুমিনিয়াম টিউব বা আয়রন টিউব দিয়ে চারিদিকে কিন্তু পেঁচানো থাকে, তোমরা দেখছো তাই না? তো এই নন ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটরটা এখানে একটু ডিফারেন্ট ভাবে কাজ করে। সেটা হলো কি, যে নন ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটরের ভিতরে তোমার যে এর ভিতরে যে রেফ্রিজারেশন মেকানিক্যালটা এরকম থাকে। এই ফিন টাইপ যে ইভাপোরেটর আছে, এই ইভাপোরেটরটার কাজ হলো যে তোমার তাপ শোষণ করবে। আর এখানে তোমার একটা ফ্যান থাকে যেটার নাম হলো কি, কুলিং ফ্যান মোটর। এই কুলিং ফ্যান মোটরটার সাহায্যে খাদ্যের ভিতরে যে তাপটা আছে সেই তাপটাকে শোষণ করে। তা আমরা নন ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর যদি ভিতরে মেকানিক্যালটা দেখি, দেখো যে অনেকটা কিন্তু এরকম দেখতে। আমরা যে এই যে কুলিং ফ্যান মোটরটা দেখা যায়, আর ভিতরের যে মেকানিক্যালটা এখানে যা দেখতে পাচ্ছ এটার ভিতরে তাই আছে না? এর মানে নন ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটরের ভিতরে যেভাবে এখানে ডিজাইন করা আছে হুবহু ভাবে এখানে ডিজাইনটা করা আছে। ক্লিয়ার? এখন আমরা মেইনলি হলো নন ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটরের সবচেয়ে যে বড় যে সমস্যাটা, এই সমস্যাটা হলো যে ইভাপোরেটর টিউবটা একটা জায়গার মধ্যে থাকার কারণে, একটা ছোট জায়গার মধ্যে অনেকগুলো টিউব পেঁচানোর কারণে এখানে 6 ঘন্টা 8 ঘন্টা পর পর প্রচুর পরিমাণ বরফ জমে যায়। আমরা নন ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটরের ভিতরে আমরা যদি বলি যে ফ্রস্ট মানে কি, ফ্রস্ট মানে হলো কি, জমাট বাঁধা। যদি জমাট, যেই রেফ্রিজারেটর গুলো জমাট বাঁধে, যেমন এই যে এটা হলো কি একটা ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর। কি টাইপ রেফ্রিজারেটর? এটার ভিতরে বরফ কিন্তু জমাট বাঁধা হয় আর কি। এখানে যে মাছ মাংসগুলো থাকে, মাছ মাংসগুলো কিন্তু জমাট বেঁধে যায়। তো এটার ব্যবহারের, কাস্টমারের জন্য ব্যবহার করা কিন্তু অনেক কঠিন। কেন কঠিন? কারণ এই রেফ্রিজারেটরটা থেকে যদি মাছ মাংস ঢোকানো হয়, বরফ হয়ে গেলে একটা থেকে বের করে আনা কিন্তু কঠিন হয়ে যায়। তো এইটার আধুনিক সংস্করণ হলো কোনটা, যে নন ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর। নন ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটরে এখানে বলছে নন ফ্রস্ট বা নো ফ্রস্ট। নো ফ্রস্ট মানে কি, এখানে জমাট বাঁধবে না, কিন্তু তোমার যে কাঙ্ক্ষিত তাপমাত্রা সেটা কিন্তু ঠিকই আসবে, কিন্তু কি হবে না, বরফ জমবে না। এখন
এই বরফ না জমার জন্য এখানে যে মেকানিজমটা ব্যবহার করছে সেখানে হলো কুলিং ফ্যানের সাহায্যে যেই বাতাসটা সার্কুলেশন করা হয় কক্ষের ভিতরে যে মাছ মাংসটা রাখা হয়, এই কক্ষের ভিতরে মাছ মাংসটা তার কাঙ্ক্ষিত তাপমাত্রা আসার জন্য এখানে এই কুলিং ফ্যান যেটা আছে, কুলিং ফ্যানটা তোমার বাতাসের সাহায্যে সার্কুলেশন করাতে থাকে, তাই না? সার্কুলেশন করে কিনা? তো বাতাস সার্কুলেশন যখন করে তখন কি হয় যে তোমার খাদ্যের ভিতর যে তাপটা আছে সেই তাপটাকে বের করে ফেলে। আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু শিখেছি যে রেফ্রিজারেশন যন্ত্র, এয়ার কন্ডিশনিং যন্ত্র, এগুলোর কাজ কি? কক্ষের তাপ শোষণ করে বর্জন করে দেওয়া, তাই তো? তো তাপ যদি শোষণ করতে হয় তাহলে আমার খাদ্যের ভিতরে তাপ থাকে না, সেই তাপটাকে যদি আমি বের করে নিতে পারি তাহলে ওটা কি হবে? নির্দিষ্ট তাপমাত্রায় এসে ওটা বরফ হয়ে যাবে এবং নির্দিষ্ট তাপমাত্রায় এসে ব্যাকটেরিয়া গুলো কি হবে? ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, তাই না? তো এই মেকানিজম করতে গিয়ে এখানে একটা সমস্যা তৈরি হয়েছে নন ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর। কি সমস্যা? যেটা 6 ঘন্টা পর এই যে ফিন্সের ফাঁকে দিয়ে তোমার প্রতি মুহূর্তে কিন্তু বাতাসটা সার্কুলেশন কিভাবে করে? ইভাপোরেটরের ভিতর দিয়ে করে না নাকি কোন দিক দিয়ে করে? ইভাপোরেটরের ভিতর দিয়ে করে সামনে আসে, আবার এদিক দিয়ে যাবে, সামনে আসে। আমরা যদি রেফ্রিজারেটরটা দেখি, তোমরা দেখতে পাচ্ছ তো? তো এখান দিয়ে বাতাসটা ঢুকে পুনরায় আবার বাতাসটা এইভাবে আসে, আবার ঢুকে আবার আসে, আবার ঢুকে আবার আসে। তো মাঝখানে কি থাকে? মাঝখানে কি থাকে? খাদ্যদ্রব্য থাকে। তাহলে খাদ্যদ্রব্য যদি থাকে এখন কি হবে? ওই খাদ্যের তাপটাকে সে নিয়ে নিল আর বাতাসটা সার্কুলেশন করতে থাকলো। এখন দেখো এটা ওটা পকেটে ঢুকা মোবাইলটা। এখন দেখো বাতাসটা যখন সার্কুলেশন করবে তখন কি হবে? যে খাদ্যের তাপটাকে নিয়ে যাবে সে, কিন্তু বাতাসটা কন্টিনিউয়াসলি সার্কুলেশন করতে থাকলো। কিন্তু এখানে সবচেয়ে বড় যে প্রবলেমটা, এখানে তো টেম্পারেচার থাকে মাইনাস টেম্পারেচার, তাই না? -18°C, যেখানে 0°C তাপমাত্রায় কি হয়? পানি বরফ হয়ে যায়। সেখানে তোমার দেখা যাচ্ছে যে -18°C আসলে এখানে হিউজ বরফ আসবে। তো 6 ঘন্টা 8 ঘন্টা পরে দেখা যাচ্ছে যে এখানের যে ইভাপোরেটরটা আছে, ইভাপোরেটরে প্রচুর পরিমাণ বরফ জমে যায়। কথা কি বুঝতে পারছি? এই বরফ জমার ফলে কি হয়? এখানে সবচেয়ে বড় যে প্রবলেমটা সৃষ্টি হয়, বড় প্রবলেমটা যেটা হয় সেটা হলো কি? ওইটাও একটু কেটে, ওটা কাটা হয়েছে। বড় যে প্রবলেমটা হয় যে বাতাস সার্কুলেশনে বাধা সৃষ্টি হয়। কথা বুঝতে পারছি? যদি এখানে বরফ জমে যায় তাহলে বাতাস ঢুকতে পারবে? বাতাস টানতে না পারলে বাতাস বের হবে? তাহলে এটা একটা প্রবলেম না? এখন এই প্রবলেমটা সলভ করবো কিভাবে? তাহলে আমার এখানে প্রবলেম সলভ করার জন্য আমার এখানে একটা হিটার ব্যবহার করতে হবে। ওই হিটারটার নাম কি? ডিফ্রস্ট হিটার। কি হিটার? হিটার তো হিটারই। হিটার মূলত কি করে? তাপ উৎপন্ন করে। কিন্তু এই তাপ উৎপন্ন করার জন্য তো আমরা গিজার ব্যবহার করি, তারপর ওয়াটার হিটার ব্যবহার করি, বিভিন্ন রকম হিটার ব্যবহার করি না? রুম হিটার, বিভিন্ন হিটার আছে না? তাহলে এটা কি হিটার? যেহেতু ও ফ্রস্ট গলায়, যেহেতু ফ্রস্ট বরফ গলায়, তাহলে এটার নাম কি? ডিফ্রস্ট হিটার। হিসাব সোজা। তাহলে এখানে হলো ডিফ্রস্ট হিটারটার মূল কাজ হলো বরফটাকে গলাবে। এখন এখানে একটা বিষয় হলো যে এই বরফটাকে যে গলাবো আমি, কখন গলাবো? আমি কি সারাক্ষণ বরফও গলাবো আর এদিক দিয়ে কম্প্রেসর চলবে? তাহলে আমার একটা কি করতে হবে? নির্দিষ্ট সময় লাগবে। নির্দিষ্ট সময় কত ঘন্টা? এখানে সায়েন্টিস্টরা গবেষণা করে দেখছে যে এখানে 6 থেকে 8 ঘন্টা পর তোমার বরফ জমে যায়। তাহলে আমি যদি 6 থেকে 8 ঘন্টা পরে গলায় দিই তাহলে তো হয়ে গেল। তাহলে এখানে বিষয়টা কি? সময়। তাহলে আমাকে এখানে এমন একটা সুইচ ব্যবহার করতে হবে যে কিনা 6 ঘন্টা কম্প্রেসরকে চালাবে, 6 ঘন্টা পরে কি করবে? বরফ গলানোর জন্য হিটারটাকে চালাবে। তখন হিটার যখন চলবে তখন কম্প্রেসর কি করবে? অফ থাকবে। তাহলে আমার হিটার আর কম্প্রেসর কি কখনো একসঙ্গে চলবে? কখন চলবে? যখন কম্প্রেসর চলবে তখন হিটার বন্ধ থাকবে, যখন হিটার চলবে তখন কি করবে? ক্লিয়ার বিষয়টা? এখন দেখো এই বরফটা গলানোর জন্য আমার একটা সময় দরকার। তাহলে এই সময়টা আমার কে মেনটেন করবে? ওই সময়টা মেনটেন করার জন্য এই ডিফ্রস্ট টাইমার দরকার। বাজারে এই ধরনের ডিফ্রস্ট টাইমার কিন্তু अवेलेबल পাওয়া যায়। টাইমারের গঠন বিভিন্ন রকম হতে পারে, আরো 2 রকম আছে বাজারে। এখানে আমি এই যে দুইটা ডিজাইন আছে, সবগুলো টাইমারের ডিফ্রস্ট টাইমারের কাজ একই। এই টাইমার কিন্তু ডিফারেন্ট আলাদা আলাদা থিওরিতে কাজ করে,
না, একই থিওরিতে কাজ করে। এর কাজ কি, যে এর ভিতরে কিন্তু তোমার সুইচ আছে, দেখো এই যে যখন শিফট হয় একটা শব্দ পাওয়া যায়, হ্যাঁ, তাহলে একটা শিফট হচ্ছে কিন্তু, যে আমার নির্দিষ্ট সময় পরে গিয়ে একটা থেকে আরেকটা শিফট হচ্ছে। এখন এটা তো হাতে করা যাবে না, এটা স্বয়ংক্রিয়ভাবে করতে হবে। এই জন্য এই ডিফ্রস্ট টাইমারের ভিতরে আবার কি আছে, মোটর আছে। এই মোটরটার কাজ কি, মোটরটার কাজ হলো এটাকে ভিতরে একটা মেকানিক্যাল আছে, এটাকে ঘোরানো, ঘুরে 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 কি করবে, সে 6 ঘন্টা পর কম্প্রেসারকে বন্ধ করে হিটারকে চালু করবে। এখন এটার কেন প্রয়োজনটা তৈরি হলো কেন, কারণ এখানে একটা কি হয়েছে, প্রবলেম তৈরি হয়েছে। প্রবলেমটা কি, এখানে বরফ জমে যায়। এখন বরফটা জমে কেন, বরফটা জমে কেন, তার কারণ হলো ইভাপোরেটরটা একটা ছোট জায়গার মধ্যে অনেকগুলো টিউব পেঁচানো, যার কারণে এখানে 6 ঘন্টা পরে এখানে বরফে আটকে যায়। তাহলে এই 6 ঘন্টা পরে বরফটাকে ক্লিয়ার করতে হবে। এই ক্লিয়ার করে দেন এই পানিটা নিচে দিয়ে, এখানে একটা ড্রেন লাইন আছে, যেটা তোমার দেখবা কম্প্রেসারের পিছনে একটা বাটি দেখছো, দেখছো না, ওই বাটিটার ভিতরে গিয়ে পানিটা কি হয়, জমা হয়। জমা হলে কম্প্রেসার যখন চলে তখন গরম, কম্প্রেসারটা গরম হয় না, তখন এই পানিটা ডিহাইড্রেশন, ড্রাই আউট হয়ে যায়, মানে ওখান থেকে শুকিয়ে পানিটা বাষ্প হয়ে চলে যায়। এর মানে এই যে পুরো সিস্টেমটা যে কাজ করতেছে নন ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটরে, কিভাবে কাজ করতেছে, যে এখানে একটা মাধ্যম হলো বাতাসের সাহায্যে খাদ্যের তাপ গ্রহণ করছে, আর ইভাপোরেটরের টিউবের ভিতরে যে হিমায়কটা আছে, সেই হিমায়কটা কি করতেছে, আমার ইভাপোরেটর টিউবের তাপ শোষণ করতেছে। তো একে অপরের সাথে তাপ শোষণ করে এখানে সে কাঙ্ক্ষিত তাপমাত্রা নিয়ে আসতেছে। বুঝতে কি কষ্ট হচ্ছে? এটা কেন করা হয়েছে, নন ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর আবিষ্কার কেন করা হয়েছে, এটা ইউজারকে ভালোভাবে ব্যবহার করার জন্য। যেমন আমরা বাটন ফোনে কথা বলতে পারি না, তো আমরা অ্যান্ড্রয়েড ফোনে তো কথা বলি, আইফোনেও তো কথা বলি, তো প্রত্যেকটা ফোনে ডিফারেন্ট ডিফারেন্ট কি ফিচার আছে না। অ্যান্ড্রয়েড ফোনের সুবিধা কি, যে আমি ইজি ভাবে মানুষের সাথে কমিউনিকেশন করতে পারি, কিন্তু ইয়েতে করা যায় না, বাটন ফোনে করা যায় না। ওইটাতে আমাদের করতে হলে কি হয়, যে আমাদের ইজি ভাবে হয় না। আমরা হয়তো অডিও কলে কথা বলতে পারি, কিন্তু ভিডিও কলে কথা বলতে পারি, বাটন ফোনে পারি না। তো তেমনি ভাবে এই রেফ্রিজারেটর খাদ্যদ্রব্য সংরক্ষণ করে, এইটাও সংরক্ষণ করে। সুবিধাটা কি কোথায়, এটার অসুবিধা হলো খাদ্যদ্রব্য সব জমাট বেঁধে লেগে যায়। ধরো আমি তোমার বাসায় বেড়াতে গেলাম, তুমি আমাকে চাইলা যে আজকে খাসির মাংস দিয়ে খাওয়াবা এক্সাম্পল, কিন্তু মাংসটা আছে ভিতরে। এখন তুমি চাইলে কিন্তু এটা বের করতে পারতেছো না, কারণ এটা বরফে আটকে গেছে। কারণ আমাকে যদি খাওয়াতে হয় তখন ওইটা প্রসেস করতে তোমার একটা বেশ সময় লাগবে, তাই না? আর নন ফ্রস্টের সুবিধা কি, খাদ্যদ্রব্য এখানে রেখে দিছো, খাদ্যদ্রব্য কি হয়ে গেল, যে তোমার পুরো খাদ্যদ্রব্যটা আইসে এসে খাদ্যদ্রব্য সংরক্ষণ হয়েছে, বাট প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে বরফ জমে গেছে। তাতে কি হলো, তুমি মনে চাইলো আজকে যে আমি এখান থেকে খাসির মাংস নিতে পারবা। তোমার মনে চাইলো তুমি এখন হাঁসের মাংস নিতে পারবা। তুমি চাইলে যে আমি ইলিশ মাছ নিতে পারবা। আমি কি জিনিসটা বুঝতে পারছি? মূল ফ্যাক্টরটা হলো নন ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর আবিষ্কার করাই হয়েছে কাস্টমারের জন্য, যে কাস্টমার যেন সহজে এটা ব্যবহার করতে পারে। এখন যেই জিনিসে সহজে ব্যবহার করবে, সেই জিনিসের ব্যাকএন্ডে, পিছন সাইডে এর একটা মেকানিজম কাজ করে না। ওই মেকানিজমটা কিভাবে কাজ করতেছে, এই যে এই ওয়েতে কাজ করতেছে। দেখো এখানে শুধুমাত্র কাস্টমারের এই সুবিধার জন্য এই মেকানিজম গুলো এখানে তৈরি করা হয়েছে। এখানে তোমার প্রায় 11টা কম্পোনেন্ট আছে, কম্প্রেসার, এখানে রিলে, ওভারলোড প্রোটেক্টর, থার্মোস্ট্যাট সুইচ, এগুলো সহ এখানে 11টা কম্পোনেন্ট আছে। এই 11টা কম্পোনেন্ট তার ভিন্ন ভিন্ন লজিকে কাজ চলতেছে। কেন করতেছে, শুধুমাত্র খাদ্যের তাপ গ্রহণ করবে, কিন্তু একে অপরের সাথে কি হবে না, জমাট বাঁধবে না। আর এখানে তোমার তাপ যে শোষণ করতেছে, এখানে সাহায্য করতেছে কে, এই যে কুলিং ফ্যানটা। এখন আমরা কিন্তু ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর দেখছি, এখানে দেখো ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর ইভাপোরেটর কিন্তু দুইটা, এখানে একটা হলো প্রাইমারি ইভাপোরেটর, আর এখানে একটা কি সেকেন্ডারি ইভাপোরেটর, তাই না? দুইটা ইভাপোরেটর। কিন্তু নন ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর ইভাপোরেটর কয়টা, একটাই। এই যে দেখো ইভাপোরেটর কোথায়, শুধুমাত্র এখানেই, কিন্তু ফ্রেশ ফুড কম্পার্টমেন্টে আছে, যেটা সবাই নরমাল বলে। তাহলে ফ্রেশ ফুড কম্পার্টমেন্টে কিভাবে আসে, এখানে হলো তোমার আরেকটা মেকানিজম আছে। এখানে দেখো যে তোমার এখান থেকে যে বাতাসটা আসে নন ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর, আমরা যদি এটা খুলে ফেলি,
দেখো তো এই যে পাখাটা, যে এই ফ্যানের যে পাখাটা আছে, এই পাখাটা যখন ঘুরে, এটা এটা আরপিএম কত জানো? এটা 2500 থেকে 2800 আরপিএম, মানে প্রতি মিনিটে 2500 থেকে 2800 বার ঘুরে। এটা এক একটা কোম্পানি এক এক রকম। এইটা যখন স্পিডে ঘুরে, তো বাতাসটা সামনের দিকে ফ্লো হয় না? তাহলে সামনে কি ফাঁকা খোলা আছে? তো খোলা নাই কেন? এইখানেই হলো মূল মেকানিজম। যদি এটা খোলা থাকতো তাহলে সম্পূর্ণ বাতাসটা কক্ষের ভিতরে আসতো না, মানে ফ্রোজেন ফুড কম্পার্টমেন্টে। কিন্তু সেটা না করে কি করলো? সেটা না করে কি করলো, যে এই বাতাসটা এখানে বাধাগ্রস্ত করলো। করে দেখো এখান থেকে, এই যে আমরা যদি এখানটা দেখি, এখানে একটা ডিজাইন করা আছে, দেখছো? এই যে এই যে এই যে এই যে দাগ কাটা, দেখছো? এই যে এটা দেখছো? তাহলে এই একটা ছিদ্র, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, কয়টা ছিদ্র হলো? যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই পাঁচটা ছিদ্র দিয়ে কক্ষের ভিতরে বাতাসটা বের হবে। করে এই যে দেখো এখানে কিন্তু একটা রিটার্ন ডাক্ট আছে, মানে এখান দিয়ে বাতাসটা ঢুকবে, ঢুকে ওদিকে যাবে। কারণ আমার এখান দিয়ে বাতাসটা ঢুকবে, এখান দিয়ে বের করবে, রাইট? এখান দিয়ে ঢুকবে, এখান দিয়ে বের করবে। তাহলে এখান দিয়ে যদি ঢুকে, তাহলে এখান দিয়ে যদি বের করে, তাহলে আমার তো ফ্রোজেন ফুড কম্পার্টমেন্টের মধ্যে এয়ারটা কি করবে? সার্কুলেশন করতে থাকবে নাকি? এয়ারটা যদি এখানেই সার্কুলেশন করতে থাকে, তাহলে নিচের কম্পার্টমেন্টে যাবে কিভাবে? এইখানে যখন বাতাসটা বাধা সৃষ্টি হচ্ছে, এখানে কি হয়? বাধা সৃষ্টি যখন হচ্ছে, তখন কি হবে? এই বাতাসটা বাড়ি খেয়ে নিচের দিকে যাবে, যাবে না? এখন দেখো এখানে যদি আমরা দেখি, এটা ধরো বাতাসটা যখন এখান দিয়ে এসে বাড়ি খেয়ে যখন সামনে দিয়ে আসলো, কিছু বাতাস এখান দিয়ে আসলো না? আসছে কিনা? এই বাতাসটা সরাসরি এখানে একটা ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে বাতাসটা চলে যাবে এই নিচে। তুমি সামনে আসো, দেখো তো এই বাতাসটা এখান দিয়ে এসে এখানে ছিদ্রগুলো দেখা যায়, হ্যাঁ? এই বাতাসগুলো এখান দিয়ে এসে কক্ষের ভিতরে যে খাদ্যদ্রব্য আছে, এই খাদ্যদ্রব্যের এখানে বাতাসটা, ঠান্ডা বাতাসটা এসে ওই খাদ্যের ভিতরে যে তাপটা আছে এটাকে নিয়ে পুনরায় আবার এখান দিয়ে কিন্তু রিটার্ন ঢুকবে। বুঝতে পারতেছো? এখান দিয়ে বাতাসটা ঢুকলো, ঢুকে আবার পুনরায় এখানে আসলো। এখন কক্ষের ভিতরে এয়ারটা সার্কুলেশন কিভাবে হচ্ছে? একটা হলো এখান দিয়ে ফ্রোজেন ফুড কম্পার্টমেন্টে এয়ার সার্কুলেশন করছে, আরেকটা হলো কি ফ্রেশ ফুড কম্পার্টমেন্টে একটা বাতাস এয়ার সার্কুলেশন করছে। তাহলে কি দাঁড়ালো বিষয়টা? এখানে দাঁড়ালো যে এখানে প্রায় 70 to 80% বাতাস এয়ার সার্কুলেশন করছে, এখানে 20 to 30% বাতাস বা এয়ার সার্কুলেশন করছে। এখানে ঠান্ডা কম প্রয়োজন না? এখানে তাপমাত্রা তোমার 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস থাকবে, ফ্রিজ বেদে কম বেশি হতে পারে। এখানে -18 থেকে -30 ডিগ্রি সেলসিয়াস কোম্পানি বেদে তাপমাত্রা চেঞ্জ আসতে পারে। কিছু কিছু কোম্পানি -18 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস রাখে, কিছু কিছু কোম্পানি -18 থেকে -28 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস রেখে থাকে। তো যেটাই রাখো, আমরা তো কাজ করা তো কঠিন হবে না, হবে? তাহলে আমরা এয়ার সার্কুলেশনটা কি বুঝতে পারছি কিনা? নন ফ্রস্টের যে মূল অবস্টাকলটা, প্রবলেমটা আমরা বুঝতে পারছি কিনা? প্রবলেমটা কি এখানে বরফ জমে যাবে। কখন জমে যাবে? 6 ঘন্টা পর পর বরফ জমে যাবে। তাহলে 6 ঘন্টা পর পর আমার বরফটাকে ক্লিন করতে হবে না? যদি ক্লিন না করি তাহলে কি সমস্যা হতে পারে? তুমি বলো। মানে 6 ঘন্টা পর পর যদি বরফ না গলে তাহলে কি সমস্যা হতে পারে? বরফ হয়ে একসাথে জমাট বেঁধে যাবে, আমাদের খাবার আমরা নিতে পারবো না। হ্যাঁ, good. এখন মেইনলি হলো তোমাদের আর কার কি মনে হইতেছে বলো তো? তোমার কাছে কি মনে হয়? ইভাপোরেটর বরফ হয়ে ব্লক হয়ে যেতে পারে। ইভাপোরেটর ব্লক হয়ে গেলে তাহলে খাদ্যদ্রব্য কি কাঙ্ক্ষিত তাপমাত্রা আসবে না। তাহলে মূল বিষয় সবাই বুঝতে পারছে তো বিষয়টা ভাই? তা আমাদের এখানে হলো যে এক কথাই হলো এটা একটা মেকানিজম কিভাবে কাজ করছে, যে কক্ষের তাপটাকে কিভাবে গ্রহণ করতেছে। ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর কাজ করতেছে কিভাবে? সে ডাইরেক্ট সে তাপটাকে শোষণ করতেছে, ইভাপোরেটর টিউবটা ডাইরেক্ট খাদ্যের তাপটাকে শোষণ করছে। আর নন ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর কিভাবে করছে? বাতাসের সাহায্যে। এখন এই বাতাস সার্কুলেশনের সবচেয়ে বাধা কি? যে 6 ঘন্টা পর বরফ জমে যায়। তাহলে এটাকে আমার বন্ধ করার জন্য কি করতে হবে? যে বরফ হিটার, একটা হিটার লাগবে, দিয়ে দিলাম একটা হিটার। হিটারটা এখন আমার একটা প্রশ্ন তোমাদের কাছে,
যে এই হিটারটা আমরা কেন নিচে দিলাম বা কোম্পানি নিচে কেন দেয়, উপরে কেন দেয় না? তাপটা নিচে থেকে কি করে, উপরের দিকে ওঠে, এই জন্য নিচে দেওয়া, তাই না? তো এখন এই তাপটাকে দিয়ে কি করছে, সে আস্তে 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 পুরো বরফটাকে গলিয়ে দেন আবার টাইমারটা কি করবে, কম্প্রেসার লাইন দিয়ে দিবে। এটা কিন্তু আরো মেকানিজম আছে এখানে। তোমার কুলিং ওভারলোড আছে, যেটা তোমরা কুলিং ওভারলোড বলো, এটার নাম হলো ডিফ্রস্ট থার্মোস্টেট অথবা বাই মেটাল, এটা হলো সঠিক নাম। কিন্তু সাধারণ টেকনিশিয়ানরা কি বলে, কুলিং ওভারলোড। কুলিং ওভারলোড রাইট, নো প্রবলেম। অক্সফোর্ড ডিকশনারি কি বলতেছে, যদি কোনো নাম অনেক মানুষ ভুলও বলে তাহলে এটা সঠিক। কথাই বুঝতে পারছি? তাহলে আমার এখানে হলো যে এই কুলিং ওভারলোড এটা সঠিক নাম না, কিন্তু বাংলাদেশের সবাই কি বলে, তাহলে এই কুলিং ওভারলোডই বলবো, অসুবিধা নাই। কিন্তু এটার সঠিক নাম কি, ডিফ্রস্ট টাইমার, এবং সরি এটার নাম হলো ডিফ্রস্ট থার্মোস্টেট অথবা বাই মেটাল, এটা হলো সঠিক নাম। আর সবাই কি বলে, কুলিং ওভারলোড। এটার কাজ কিভাবে করে, থার্মাল ফিউজ কিভাবে কাজ করে, এইগুলো কিভাবে কাজ করে, এগুলো তো আমাদের ক্লাসে শেখাবেই প্রত্যেক আমাদের স্যারেরা। আমরা তোমাদেরকে এগুলা একটা 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 করে খুলে খুলে শেখানো হয় না? এরপরে আমরা ফিল্ডে যখন কাজে যাব তখন দেখবো যে প্রবলেম গুলা, রোগগুলা কিভাবে হয়, কিভাবে রোগগুলো সারাই করে, সমাধান করে। তখন যদি আমরা এইভাবে যদি টানা 2 মাস করি তাহলে আমরা শিখতে পারবো কি পারবো না? পারবো না ইনশাল্লাহ। তাহলে আমাদের এখানে কি কারো কোনো প্রশ্ন আছে এই নন ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর বিষয় নিয়ে? কারো কোনো প্রশ্ন? মানে আমরা জাস্ট এর গঠনগুলো নিয়ে আলোচনা করছি, এর ভিতরের ফাংশনগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করি নাই, যে ডিফ্রস্ট টাইমার কিভাবে কাজ করে, ডিফ্রস্ট টাইমার কিভাবে কাজ করে আমরা সেটা কিন্তু পুরো ফাংশনটা দেখাই নাই। কিভাবে এর টার্মিনাল পিন গুলো ফাইন্ড আউট করতে হয় এটা আমরা কিন্তু এখানে শেখাচ্ছি না, এটা আমরা ক্লাসের ভিতরে শেখাবো, যে কিভাবে টাইমারের পিন গুলা মিটার দিয়ে মেপে আমরা বের করব, কিভাবে এই টাইমারটা নষ্ট না ভালো বুঝবো, এটা তো বুঝবো। কিন্তু আমরা বোঝাতে চাচ্ছি এইটা আজকের ক্লাসের মাধ্যমে, যে নন ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর কিভাবে কাজ করে আর কেন নন ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর প্রয়োজন হলো বাজারে। কারণ নন ফ্রস্টের প্রয়োজন হলো কাস্টমারের ব্যবহারের সুবিধার্থে। এখন সেই সুবিধা করতে গিয়ে এই ফাংশন গুলো এখানে ব্যবহার করা হয়েছে। আশা করি সবাই বুঝতে পারছি না ভাই? আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি আমাদের এই ভিডিওটা যারা দেখছে তাদের যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে কমেন্ট করতে পারে, এবং তারা সাবস্ক্রাইবও করতে পারে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করলে আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখতে পারবে। আর পাশাপাশি হলো ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। শেষ।